ছুটির দিন দেখে ঋতু আমাকে টানতে টানতে জ্যোতিষীর কাছে নিয়ে গেল। ওনার বাড়িতেই উনি বসেন। বছর 8 আগে ঋতুর আর ওর বরের কোষ্ঠী বিচার করেছিলেন উনি। ওর ভীষণ বিশ্বাস ওনার প্রতি। আমার সব বান্ধবীদের বিয়ে হয়ে গেছে, ছানাপোনা হয়ে গেছে, আমি একা আটকে গেছি। 34 বছর বয়স আমার। লোকের মুখে শুনি যে আমি দেখতে শুনতে খারাপ নই, শ্যামলা রং হলেও মুখশ্রী মানানসই, মাঝারি উচ্চতা, কোমর পর্যন্ত চুল। তবুও আমার পাত্র জুটছে না। এটা অন্য বন্ধুরা মেনে নিলেও, হাল ছেড়ে দিলেও ঋতু কিছুতেই মানতে নারাজ। একটা সাধারণ কোম্পানিতে চাকরি করি, আমার বাবা নেই, মা একা আমার বিয়ের জন্য অনেক চেষ্টা করে হাল ছেড়েছেন। প্রথম আমি পাত্রপক্ষের সামনে বসতাম, বিরক্ত লাগতো ঠিকই, কিন্তু উপায় ছিল না মায়ের কান্নাকাটির জোরে। এদিকে আমি পণ্য আর ঘোর বিরোধী, তাই প্রতিবার সম্বন্ধগুলো নয় পণে আটকায়, নয়তো আমার গায়ের রঙে আটকায়। পাত্রপক্ষ সরাসরি কিছুই জানায় না, তবে বাড়ি ফিরে আর যোগাযোগ রাখেন না। শুধু কী জন্য যে হচ্ছে তা জানি না, অদ্ভুতভাবে সম্বন্ধগুলো ভেঙে যায়। আমি বিরক্ত, মাকে খোঁজ নিতে আপত্তি জানাই, নিজের আত্মসম্মানে বাধে। অবশেষে মা বিরক্ত হয়ে একদিন বলেই ফেলল, চাকরি করিস, চারিদিকে কারোর সাথে কি আলাপও হয় না? নিজেই তো দেখে নিতে পারিস। ভাবা যায় এই রকম পরিবর্তন আমার পরিবারে? কন্যা দায় কি সাংঘাতিক দায় বুঝলাম সেদিন। নয়তো আমাদের পরিবারে প্রেম করে বিয়ে আগে কেউ কখনো করেনি। এই প্রেম করার দায়ে আমার বড় পিসি আজও ত্যায্য কন্যা। আর আমারও অত দক্ষতা নেই যে প্রেম করব। ছোট থেকেই একটু মুখ চোরা আমি। ছেলেদের থেকে যে 10 হাত দূরে থাকি তাও নয়, কিন্তু তবুও আজ পর্যন্ত আমি কারোর তেমন প্রেমে পড়িনি। আর কেউ বিশেষ আমাকে প্রেমের অফারও করে না। কেন কে জানে? করলে হয়তো ভাবতাম একটু, কিন্তু আমার দুর্ভাগ্য, সবাই সম্মান দিয়ে কথা বলে, আমার সামনে ইয়ার্কিও করে না কেউ। ঋতুর কাছে শুনেছিলাম পিছনে ওরা আমাকে বড়দি বলে ডাকে। এতে অবশ্য আমার খারাপ লাগেনি, শুধু এই ঋতুটাই অন্যরকম। ওর সাথেই যত কথা আমার দুর্ভাগ্যর কথা শুনে ও বলে, হবে না, রাস্তা দিয়ে ঘ্যাম নিয়ে যাবি যাতে ধারে কাছে কেউ আসতে না পারে। তার উপর অমন বড় বড় চোখ দিয়ে কটমটিয়ে ছেলেদের দিকে তাকালে ছেলেদের হৃৎপিণ্ড শুকিয়ে মাথায় উঠে যায় যে। এরপরে আর কারোর ক্ষমতা থাকে যে তোকে প্রেম নিবেদন করবে? ওর মতে আমি গম্ভীর, কথা কম বলি, হাসি ঠাট্টা থেকে শতহস্ত দূরে আমার অবস্থান। প্রথম দর্শনে ভীষণ রাগী টাইপের মনে হয়। গোল গোল গোলালুর মতো চোখ দিয়ে সবাইকে আমি ভড়কে দেওয়ার ক্ষমতা রাখি। আমার দ্বারা প্রেম কখনো হবে না। আর এই রকম তাকানোর জন্য পাত্রপক্ষ মেকে বসে। কে আর চায় এরকম রাগী বউ? কোন শাশুড়ি চাইবে এই রকম গম্ভীর বৌমা? বিশ্বাস করুন, আমি এসব ইচ্ছে করে করি না, আমার চোখটাই এমন আসলে। তা কি করব? আমার মা বলে 7 মাসে হয়েছিলাম আমি। ছোট চেহারায় মুখের মধ্যে চোখ দুটোই শুধু ছিল নাকি আমার তখন। তাই এইসব জ্যোতিষী আমি কোনো কালেই বিশ্বাস করি না। আমি কিছুতেই যাব না, আর ঋতু কিছুতেই ছাড়বে না। চোখ পাকিয়ে মুখে বলে, আমরা সবাই সংসারে জ্বালা কি টের পাচ্ছি, আর তোকে পাবো না? বোঝো মেয়েটা বলে কি? আমি হেসে ফেলি ওর পাগলামো দেখে। অবশেষে সেই আমাকে ওর বায়নায় আসতেই হলো জ্যোতিষীর বাড়ি। জ্যোতিষীর বাড়িতে নিচের অফিস মতো ঘরে নাম এন্ট্রি করে অনেকেই বসেছিল সেদিন। বুঝলাম সবাই ভাগ্যের অনুসন্ধানে এসেছে আমাদের মতো। আমরাও একটা বেঞ্চের ধারে বসলাম। বুকটা একটু দুরু দুরু করছে, কি জানি আবার কি বলে। বিশ্বাস করি না, তবুও কেন এরকম হচ্ছে কে জানে। এই বাড়িটা অফিস, যাতায়াতের পথে অনেকবার দেখেছি, জ্যোতিষীর নামও শুনেছি বেশ, কিন্তু বলাই বাহুল্য কোনো দিন আসার তাগিদ অনুভব করিনি। চারিদিকে তাকিয়ে দেখলাম বেশ সুন্দর সাজানো গোছানো। সামনে মা কালীর মন্দির। না, জ্যোতিষীবাবুর রুচিবোধ বেশ ভালো। একটু পরে একজন লম্বা মতো লোক আমাদের মা কালীর পায়েস ভোগ দিয়ে গেল কাগজের বাটিতে করে। পরনে গেরুয়া পাঞ্জাবি, গলায় রুদ্রাক্ষর মালা, কপালে সিঁদুরের টিপ। ওনাকে খুব চেনা লাগলো। একটু ভুরু কুচকে মনে করতেই মনে পড়ল, রাস্তাঘাটে যাতায়াতের পথে বাসে অনেকবার দেখেছি। দেখতে শুনতে খারাপ নয়, কিন্তু সবসময় ভীষণ গম্ভীর,
মুখে একটুও হাসি নেই। ওনার ওই গম্ভীর মুখটার জন্য আমি যাতায়াতের পথে ওকে মনে রেখেছিলাম, মনে মনে নাম দিয়েছিলাম রামগরুরের ছানা। আমাকেও এরকম লোকে পিছনে বলে কি না কে জানে, কিন্তু এই বাড়িতে উনি কাজ করেন সেটা জানতাম না। যাই হোক, তৃপ্তি সহকারে মায়ের ভোগ খেয়ে অপেক্ষায় ছিলাম। এসেছি যখন দেখি জ্যোতিষী কি বলেন। আমার ভাগ্যের পরিবর্তন কি সম্ভব হবে এত বছর পরে? জ্যোতিষীর ডাক আসতে ওনার কাছে গেলাম। টুকটুকে ফর্সা, মাথায় সাদা চুল, বেশ বয়স্ক মানুষ। দেখলে ভক্তিভাব হয়, মানে আমার মতো অবিশ্বাসীরও হচ্ছিল একটু। উনি আমাকে অবাক করে বললেন, কি একটা ভৌম নাকি একটা দোষ আছে, সেটা কাটলেই 4 মাসের মধ্যে নাকি আমার বিবাহ যোগ আছে, তাও নাকি প্রেম করে। আমি চোখ কপালে উঠে যাওয়ার অবস্থায়। বলেন কি? অবিশ্বাস্য দৃষ্টিতে ভুরু কুঁচকে ঋতুর দিকে তাকালাম। এই তো শ্রেষ্ঠ জ্যোতিষী, এ বলে কি 4 মাসের মধ্যে বিয়ে, তাও আবার প্রেম করে? যত সব বুজরুকি। রীতিও থতমত খেয়ে গেছিল, এতটা ভাবেনি আসলে ও। আমার হাতের ওপর অল্প চাপ দিয়ে আমাকে আশ্বস্ত করলো, কিন্তু এই অসম্ভব কথা শুনে মেজাজ এমন খিঁচড়ে গেল যে উনি আমার কোষ্ঠী বানাতে চাইছিলেন, আমি রাজি হইনি। কিন্তু ঋতু জোড়াজড়িতে রাজি হলাম। বুঝতেই পারছি ঋতু আমাকে বিয়ে দিয়েই ছাড়বে। এই মেয়েটার ওপর বেশি রাগও করতে পারি না আমি। আমার দোষ কাটানোর জন্য কিছু উপাচার করার ঘরোয়া পদ্ধতি বলে দিলেন জ্যোতিষী, যেগুলো খুব বেশি ব্যয়বহুল নয় বলে মনের মধ্যে সন্তুষ্টি এলো আমার। ঠিক আছে, করব। ঋতুও ফেরার পথে বারবার মনে করিয়ে দিল। মুখে বলল, আরে বিশ্বাসটা রেখে ওগুলো পালন করলে তোর খারাপ তো আর কিছু হচ্ছে না। আমি মুখ বেঁকালাম। বিশ্বাস না করলেও বাড়ি ফিরে উপাচারগুলো কিন্তু মনোযোগ সহকারে পালন করেছি। আর অদ্ভুত ব্যাপার হলো, রোজ অফিসে যাওয়ার পথে অফিসে একে ওকে তাকে দেখে ভেবেছি প্রেমটা কার সাথে হবে। অফিসের বস থেকে শুরু করে বাসের কন্ডাক্টর পর্যন্ত কাউকে সন্দেহের চোখে দেখতে ছাড়িনি। কেউ একটু তাকালেই মনে হচ্ছে এ কি সেই। কিন্তু ওদের দেখে আমার মনে তো প্রেম জাগছে না কিছুতেই। কি করে কি হবে? 1.5 মাস হতে চলল, প্রেমিকের তো দেখাই নেই। তাহলে প্রেমটা কবে হবে? আর বিয়েই বা 4 মাসের মধ্যে কিভাবে হবে? নিশ্চয়ই উনি ভুলভাল বলেছেন। ঋতুকে ফোন করে বলতে ও হেসে কুটোকুটি বলে, বিয়ের জন্য কি উতলা হয়েছিস তুই, দেখেছিস? এটা কিন্তু একটা লক্ষণ। আরে বিশ্বাস রাখ, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে। আমি ফোনটা কেটে দিই। পাজির পাঝাড়া, সব সময় ফাজলামি। নিজের কাজে মন দেওয়ার চেষ্টা করি। নিজের পরিবর্তন দেখে নিজেই অবাক। দিন রাত প্রেম করব কার সাথে ভাবছি। এ কি কোষ্ঠী হয়ে গেছে, আমি ইচ্ছে করে আনতে যাইনি। বিরক্ত লাগছে। 2.5 মাস হতে চললো আমার নাকি প্রেম হবে। আবার ভাবছি দেখো কেমন উতলা হয়েছি সত্যিই আমি। কিছুদিন অপেক্ষা করার পরে ভিতরে ভিতরে অস্থির আমি অবশেষে একদিন ফোন করেই কোষ্ঠী আনতে গেছি একা, রবিবার সকালে। গিয়ে শুনলাম উনি নেই। কোন ভক্ত নাকি তার শেষ সময় ওনাকে দেখতে চেয়েছেন হঠাৎ, তাই সেখানে যেতে বাধ্য হয়েছেন। অগত্যা ফিরে আসবো কিনা ভাবছি, এমন সময় সেই লোকটা বিনয় কণ্ঠে, এই যে শুনুন বলে আমাকে ডেকে অফিস ঘরের বেঞ্চে বসতে বললেন। ভাবলাম ইনি তো রোজ বাসে অফিসে যান, তাহলে এখানে কি অবসর সময় ব্যাগার খাটেন নাকি? কিছুক্ষণ পরে উনি নিজে আমার কোষ্ঠীটা নিয়ে এসে বললেন, আমার কাছে দিয়ে গেছেন। তারপর আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। এই প্রথম ওনাকে হাসতে দেখে আমি অবাক হলাম। আজ একটা নীল পাঞ্জাবি পরেছেন, কেমন যেন অনিন্দ সুন্দর লাগছে ওনাকে। হঠাৎ কেমন লজ্জা লাগলো। বুকের মধ্যে কেমন একটা উথাল পাতাল হলো যেন। মনে হলো যে মানুষ হাসলে এত সুন্দর লাগে, তিনি হাসেন না কেন? কোষ্ঠীটা হাতে নিয়েই কয়েক পলক ওনার দিকে তাকিয়ে 4 চক্ষু মিলন হওয়ার সাথে সাথে আমার মুখ থেকে ফসকে জাস্ট বেরিয়ে গেল, হাসলে আপনাকে বেশ ভালোই লাগে। বলেই জিভ কেটেছি। কি অধঃপতন আমার, আগ বাড়িয়ে এমন কথা, ছি ছি। উনি এক আকুল করা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, তাই? এর আগে এইভাবে কেউ তো বলেনি। ঠিক আছে, এরপর থেকে। সেদিন দ্রুত চলে এসেছিলাম সেখান থেকে। মনে হয়েছিল বলি, না শুধু আমাকে দেখে হেসো। আরে কি করছি আমি, কী সব ভাবছি আমি, ছিছি, কি নির্লজ্জ পরিবর্তন আমার। এরপর থেকে আজকাল প্রায় ওনার সাথে দেখা হয় রাস্তার বাসে। মনে হয় যেন আমাকে দেখার জন্যই দাঁড়িয়ে থাকেন উনি। এখন উনি আমাকে দেখে রোজ হাসেন। মনে হয় সেদিনের কথাটা ওনার মনে ধরেছে।
আমারও কেন জানি না মনে হয় ওই হাসিটা দেখলে আমার দিনটা ভালো যায়। বাস স্ট্যান্ডে গিয়ে তাই রোজ ওনাকে খুঁজি। উনিও বুঝি আমাকে খোঁজেন। মাঝে মাঝেই চোখে চোখ পড়ে, প্রায় লজ্জায় চোখ নামিয়ে নিই। উনি কিন্তু তাকিয়ে থাকেন। মনের মধ্যে ঝড় ওঠে আমার। এমনটা আগে কখনো হয়নি। মনে হয় ওনার হাসি মুখটা যদি রোজ দেখতে পেতাম। তাহলে কি জ্যোতিষীর কথায় সত্যিই পরিবর্তন হলো আমার? আমি কি প্রেমে পড়েছি? ঋতুকে জানাইনি, বাবা এক্ষুনি জন্মের পিছনে লাগবে আমার। তবে ফোন করেও একদিন বলে, কিরে এমন প্রেমে পড়েছিস যে আমাকে ভুলে গেছিস? ভাবো কি সাংঘাতিক মেয়ে, টেলিপ্যাথি জানে নাকি নাকি আন্দাজেই ঢিল মারছে। যাই হোক, তবুও কিচ্ছু বলিনি ওকে। এদিকে আমরা আজকাল একসাথে ফিরি রোজ। হঠাৎ একদিন মেঘলা দিনে অফিস ফেরার পথে বাস থেকে নামতে গিয়ে উনি বললেন, আজকে একটু সময় হবে? উফ, মনের মধ্যে আনন্দের ধারা। নিকুচি করেছে সময়, তাও কি নির্লজ্জের মতো প্রথমে হ্যাঁ বলা যায়? বলতে গেলাম আজ আজ হবে না, কিন্তু মুখে বলে ফেললাম হ্যাঁ হবে। কোথায় যাবেন? উনি মিষ্টি হাসলেন। মোটা ফ্রেমের চশমা দিয়ে ওনার বড় বড় চোখ দুটো বড্ড মায়াময় লাগলো। গঙ্গার ধারে অল্প ঝোড়ো হাওয়ায় ঘণ্টাখানেক বসেছিলাম আমরা। একবার আমার হাতে হাত ছুঁয়েছিলেন উনি। কেঁপে উঠেছিলাম আমি। এখন আমি ছুটির দিনে মায়ের ভোগ নিজেই রাঁধি। বাবার কাছে যেসব ভক্তরা আসেন তাদেরকে পায়েস ভোগ দিই কাগজের বাটিতে। হ্যাঁ, আমি এখন জ্যোতিষী মনোময় দাসের ছেলের বউ। আমার কুষ্ঠি দেখে নিজের ছেলের উপযুক্ত পাত্রী ঠাউরেছিলেন উনি। আর ইনি যে ওনারই ছেলে সেটা বুঝতেই পারিনি প্রথমে। উনিও কি ছুপারুস্তাম বলেননি আমাকে। তা যাই হোক, আমরা নাকি রাজজোটক। আমার কর্তারও নাকি ভাগ্যে বউ জুটছিল না বহুদিন। সেদিন আমার কোষ্ঠী তৈরি করে আমার শ্বশুরমশাই মহা খুশি। ঋতু ওনার অনেক দিনের চেনা। ওর কাছেই খোঁজখবর নিয়েছিলেন আমার পরিবার সম্পর্কে, আমার সম্পর্কে। ঋতুটা কি পাজি, ওই জন্য সেদিন আমি বুঝিনি। আমাদের চার হাতের মিলনে নাকি দুজনেরই ভাগ্যের চাকার পরিবর্তন হবে, তাই এই শুভ পরিণয়। বিয়ের পরে এখন আমরা দুজনে কেউ রামগরুরের ছানা নই। আজকাল আমার হাসির ফোয়ারা দেখে ঋতু ছেলে কোলে নিয়ে তার কান্না সামলাতে সামলাতে আমার গা ঠেলা দিয়ে কানের কাছে মুখ নিয়ে এসে বলে, বেশি দেরি করিস না, শিগগিরই ছানাপোনা নে, তবে তো বুঝবি সংসারের জ্বালাটা কি। আমি ওর দিকে কটমটিয়ে তাকালাম। উফ, এই মেয়ে আমাকে তিষ্ঠাতে দেয় না। এ বন্ধু নাকি শত্রুর আমার?